আওয়ামী লীগ আমলের গোপন বন্দিশালার সন্ধান পেল যমুনা টিভি। 16 থেকে 18 সালেই হয় বেশিরভাগ গুম। মিলেছে প্রতিবেশী দেশের সম্পৃক্ততার তথ্য। প্রচ্ছন্নভাবে একটা সহযোগিতা ভারতের ছিল বলে আমরা মনে করি এবং এটা সবাই মনে করে, কারণ ভারতীয় অনেক নিরাপত্তা বাহিনীও বাংলাদেশে কাজ করে। ঘৃণাস্তম্ভে শেখ হাসিনার গ্রাফিতিতে ছাত্র জনতার জুতা ও ঝাড়ু নিক্ষেপ। সন্তানদের হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলেন উপদেষ্টা। পুলিশের মধ্যে যারা অপরাধী অবশ্যই তাদের বিচার হবে বললেন প্রধান উপদেষ্টা। মাঠ প্রশাসনী আসন সরকার, অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কাজ করতে হবে। নতুন বছরের একটা কর্মপ্রেরণা যে আমরা পূর্ণভাবে সেটা ধারণ করে আমাদের কাজকর্মগুলো করব, যাতে আমরা বুঝি নিজেদের মধ্যে অনুধাবন করি এবং মানুষ বোঝে যে হ্যাঁ একটা কিছু পরিবর্তন হয়েছে। মিরপুরে বিপিএল এর টিকিট না পেয়ে দর্শকদের ক্ষোভ, ভাঙচুর, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। এখানে বিপিএলে আমাদের এখন টিকিট পাইতেছি না, এটা হলো মেইন সমস্যা। অনেক কালকে রাত্রে ট্রাই করছি, পাওয়া হয় না। তারপর সকালবেলা আমরা 8টা থেকে গেলে এখানে। শেষ মুহূর্তে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি, কর্মযজ্ঞ চলছে 24 ঘন্টা। জুলাই আন্দোলনের থিমেই সাজসজ্জা। শিরোনামগুলো দেখছিলেন দর্শক। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি জান্নাতুল কুলি। রাজপথের রাজনৈতিক আন্দোলন স্তব্ধ করে দিতেই ঘটে বেশিরভাগ গুমের ঘটনা। সংবিধান রক্ষার অজুহাতে 2014 সালে একপাক্ষিক নির্বাচনে জিতলেও স্বস্তি ছিল না আওয়ামী লীগে। বলা হয়েছিল দ্রুত আরেকটি নির্বাচনের কথা। ওই দাবি ভুলিয়ে পরের দফা ক্ষমতা নিশ্চিতে 2016, 17 এবং 2018 সালে ঘটানো হয় ইতিহাসের সবচেয়ে বেশি গুমের ঘটনা। নির্মাণ করা হয় গোপন বন্দিশালা। গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনের সূত্র ধরে একটি বন্দিশালার খোঁজ পেয়েছে যমুনা টেলিভিশন। তুলে নিয়ে নিখোঁজ করে দেওয়ার ঘটনায় মিলেছে প্রতিবেশী দেশের যোগসাজশের অভিযোগ। লুৎফর রহমানের ক্যামেরায় আল আমিন হক অহনের রিপোর্ট। সালের 5 জানুয়ারির নির্বাচন ঘিরে ব্যাপক উত্তেজনা ছিল রাজপথে। ভোটের আগে 150 বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ক্ষমতা নিশ্চিত করে আওয়ামী লীগ। তীব্র ক্ষোভ থেকে কঠোর আন্দোলনে নামে বিরোধীরা। এর পরের বছরগুলোতে বেড়ে যায় আটকের পর নিখোঁজের ঘটনা। আর্কাইভস ভবনে তখনকার পত্রিকাগুলো দিচ্ছে তার সাক্ষ্য। আওয়ামী লীগ সরকারের আমলে 2016, 17 এবং 2018 সালে সবচাইতে বেশি গুমের ঘটনা ঘটেছে। আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের বিভিন্ন পত্রিকা ঘেঁটে আমরা সেই সময়কার বিভিন্ন নিখোঁজের সংবাদ দেখতে পাই। গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়েছে 2009 থেকে 2024 মোট গুমের অভিযোগ 1676টি। এর মধ্যে কমিশন পর্যালোচনা করে 758টি। দেখা যায় 2016 সালে সর্বোচ্চ 130টি, দ্বিতীয় সর্বোচ্চ 2018 সালে 89 এবং 2017 সালে গুমের অভিযোগ মেলে 84টি। যখন অংশগ্রহণ নির্বাচনটা হলো না, তখন মানুষ কি করলো, লেখালেখি শুরু করলো। সভা সমাবেশ, আন্দোলন, ছোট ছোট আন্দোলন হলো। রাজনৈতিক দলগুলি তারা ছোট ছোট আন্দোলন করলো এবং রাজনৈতিক দলগুলির মধ্যে যাকে বেশি পরিমাণ থ্রেট মনে হয়েছে তাকে গুমের আওতায় আনা হলো। তারপরে সিভিল সোসাইটির যারা লেখালেখি করে এবং যারা বক্তৃতা বিবৃতি করে তাদের ক্ষেত্রে থ্রেট দেওয়া হলো। অনেক ক্ষেত্রে তাদেরকে রাস্তাঘাট থেকে, বাসাবাড়ি থেকে উঠিয়ে নেওয়া হলো। 2015 সালের জানুয়ারি থেকে কিন্তু আমরা দেখলাম পেট্রোল বোমা এটা কিন্তু 3 মাস ধরে চলেছিল এবং ওই সময়টাতে আপনি যে পরিসংখ্যান দিচ্ছেন তাতে করে গুমের ঘটনাগুলো ওই সময়কার, তো তার সাথে একটা যোগসূত্র থাকলেও থাকতে পারে। এই মানবাধিকার লঙ্ঘন কোনোভাবেই এটাকে অনুমোদন করা উচিত না। পরের 2 বছর অর্থাৎ 2017 এবং 2018 সালে এত গুমের ঘটনা কেন ঘটল? বিশ্লেষকরা বলছেন 18 সালে তৃতীয় মেয়াদে ক্ষমতা নিশ্চিত করতে টার্গেট করা হয় অনেককে। নির্বাচনটা কিভাবে হবে সেটা কিন্তু গভর্নমেন্টের একটা স্পেশাল মেকানিজম ছিল।
কমিশন মনে করে রাজনৈতিক কারণেই ঘটেছে বেশিরভাগ গুমের ঘটনা। ক্ষমতা ধরে রাখতে বানানো হয় গোপন বন্দিশালা। তেমন একটি বন্দিশালার পাশে আমরা, এই লাল ইটের দেয়াল অসংখ্য আর্তনাদের সাক্ষী। অধিকাংশ বন্দিশালায় গুঁড়িয়ে ফেলা হয়েছে, তবে এই দেয়ালের পাশে যেসব কক্ষ রয়েছে সেগুলো এখন পর্যন্ত অরক্ষিত। ধারণা করা হচ্ছে 2018 সালের আগে কোনো এক সময়ে এই বন্দিশালা নির্মাণ করেছিল শেখ হাসিনা সরকার। বিভিন্ন সূত্র বলছে এই বন্দিশালায় যাওয়া আসা ছিল বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের। কত পরিমাণ আমি ক্রস ফায়ার করতে পারলাম, কত পরিমাণ গুম করতে পারলাম, কত পরিমাণ আমি এন্টি গভর্নমেন্টের যারা আছে তাদের ভয়েসকে রুদ্ধ করে দিতে পারলাম। তারা কি পরিমাণ অর্থনৈতিক প্রণোদনা পায়, এটা তাদের বেতন কাঠামোর বাইরেও তারা যে সুযোগ সুবিধাগুলি ভোগ করে সেটা হচ্ছে একবার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। কমিশনের তদন্তে গুমের ঘটনায় প্রতিবেশী ভারতের সম্পৃক্ততার তথ্যও উঠে আসে। 16 মাস নিখোঁজ থাকার পর এই রহমতুল্লাহ ভারতের কারাগার থেকে মুক্ত হয়ে সম্প্রতি দেশে ফিরেছেন, যেটি মিলে যায় কমিশনের তথ্যের সঙ্গে। মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ির খুব কাছাকাছি নিভৃত এই গ্রাম বড়নালাই। 2023 সালের 29শে আগস্ট আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য আসেন। অন্তত 3টি গাড়িতে করে আসেন তারা। তার একটি গাড়ি এখানে পার্ক করে রাখা হয়েছিল। তারপরে তুলে নিয়ে যাওয়া হয় রহমতুল্লাহকে। মানসিকভাবে ভেঙে পড়েছেন রহমতুল্লাহ, এখনও আছেন ট্রমায়। কখন আবার গুম হয়ে যান তিনি। যদি আমাকে ফাঁসিও দিয়ে দিত তাও আমি রাজি ছিলাম, কারণ আমাকে এক জায়গায় বাড়িতে না জানিয়ে এক জায়গায় রাখা, আবার ইন্ডিয়া পাচার করে দেওয়া, এটা কি ঠিক? যদি ওই রাষ্ট্র যদি এই রাষ্ট্রের সাথে মানে সরকারের সাথে যদি না থাকতো, হাত না থাকতো, তাহলে তো আমার ভাইকে ভারত পাঠিয়ে দিতে পারতো না। রহমতুল্লাহর মতো অভিজ্ঞতা একাধিক ব্যক্তির, যারা আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আটক হলেও পরে সন্ধান মিলেছে সীমানার বাইরে। অনেক ভিকটিম গুম হয়ে যাওয়া আসার পরে তাদের কাছ থেকে আমরা শুনতে পাই তাদেরকে যখন টর্চার করা হচ্ছে, যখন ইন্টারোগেশন, অনেক মানুষ যারা পাশের দেশের ভাষায় ছিল কথা বলছিল। প্রচ্ছন্নভাবে একটা সহযোগিতা ভারতের ছিল বলে আমরা মনে করি, এবং এটা সবাই মনে করে, কারণ ভারতীয় অনেক নিরাপত্তা বাহিনীও বাংলাদেশে কাজ করে। কমিশনের শঙ্কা, এখনো যাদের খোঁজ মেলেনি তাদের হয়তো আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু গুমের শিকার প্রিয়জনের ভাগ্যে কি ঘটেছে তা জানতে উদ্গ্রীব স্বজনরা। যদি নাও ফিরিয়ে দেয়, আমার ছেলের হাতটা পর্যন্ত যেন আমি পাই। গুম সংক্রান্ত এই কমিশনে প্রতিদিন এখনো মানুষ আসছেন, জানাচ্ছেন সেই ভয়াবহ নির্যাতনের কথা। এখন তাদের অপেক্ষা কবে পাবেন বিচার। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বিএসএমএমইউতে আন্দোলনকারী ডাক্তাররা কথা বলছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ট্যাগ দেওয়া হয়, বিএমপি নামে ট্যাগ করা হয়, এবং এইবারও আমরা তার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। আমাদের এখানে কেন্দ্রীয় কমিটির অনেককেই আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে, কিন্তু কেউ কোনো প্রমাণ দিতে পারছে না। আমরা নাগরিক কমিটি আমাদের যে স্টেটমেন্ট দিয়েছে তাদের দায়িত্বশীল জায়গা থেকে যে বিবৃতি প্রদান করেছে, সেখানে বলেছে তারা যে আমাদের ভাতা বৃদ্ধি 30% করা হয়েছে। আসলে এইটার সত্যতা, আসলে এটা সত্য ঘটনা না। আমাদের ভাতা বৃদ্ধির এই ইনক্রিমেন্টটা সেটা হচ্ছে 20% করা হয়েছে জানুয়ারি থেকে, এবং একই সাথে আমাদের ফ্যাসিবাদের দোসর বা রাষ্ট্র অস্থিতিশীল করার যে ট্যাগিং দেওয়া হচ্ছে, আমরা সকল চিকিৎসক সমাজ এর তীব্র নিন্দা জানাচ্ছি, এবং তাদের এই দায়িত্বশীল জায়গা থেকে তাদের বিবৃতির এই ভুলগুলা যদি না শুধরানো না হয়, তাহলে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসক ডাক্তাররা আবার বিদ্রোহ করবে। তো আমরা প্রত্যাখ্যান করছি আমাদের এগেইনস্টে যে তাদের যে বিবৃতি প্রদান করা হয়েছে, এই বিবৃতি আমরা প্রত্যাখ্যান করছি, এবং আমরা আশা করি তাদের দায়িত্বশীল জায়গা থেকে তারা দ্রুত দুঃখ প্রকাশ করবে, ক্ষমা চাবে, এবং এই রিলেটেড একটা সংশোধনী। বিএসএমএমইউতে আন্দোলনকারী ট্রেনি চিকিৎসকরা ব্রিফ করছিলেন, আমরা শুনছিলাম তাদের কথা।
জুলাই হত্যাকাণ্ড নিয়ে মামলা বাণিজ্য শুরু হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল হুঁশিয়ারি করেছেন তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। সকালে নগর ভবনে ঢাকা বিভাগে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে আরেক উপদেষ্টা রিজওয়ানা হাসান আমরা তোমরা বলে বিভেদ গড়ে তোলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। বলেছেন ষড়যন্ত্রের খেলায় পা দেয়া যাবে না। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন শহীদ পরিবারের কেউ আর্থিক সহযোগিতা চায় না, শুধু বিচার চায় তারা। অনুষ্ঠানে বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান বলেন সন্তানদের হত্যার বিচার করা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। আরেক উপদেষ্টা ফরিদা আক্তার জানান এখনও অনেক শহীদ পরিবারের সদস্য হুমকির মুখে রয়েছেন। মানবতা বিরোধী অপরাধ, হত্যার অপরাধ, এই হত্যার অপরাধের বিচারের দাবি, বিচারের প্রত্যাশা, এটাকে নিয়ে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকে আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। মামলা দিতে যাবেন, অন্য পক্ষ এসে আপনাদেরকে বলে দেয় কাকে কাকে বিবাদী করতে হবে। তার মানে পক্ষ আবার জাগ্রত হয়ে গেছে সমাজে। তো এই পক্ষের বিরুদ্ধেই তো আমাদের লড়াই। আপনারা দয়া করে হতাশ হবেন না, আর আমরা তোমরার বিভেদটা গড়বেন। আমরা যদি অন্তত এই বিষয়ে নেগোসিয়েশনে যাই, ছাড় দেই, সেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কেউ হোক, আমরা কেউ হই, ফ্যাসিস্ট বিরোধী অন্য রাজনৈতিক দলের যে কেউ হোক, যদি আমরা এটা করি অবশ্যই আজকে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এই পাপের শাস্তি আমাদের ভোগ করতেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় ঘৃণা স্তম্ভে মুছে ফেলা শেখ হাসিনার গ্রাফিতি পুনরায় এঁকে তাতে ঝাড়ু এবং জুতা নিক্ষেপ কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতারা। আর সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী হাসিবুল বিজয়। বিজয়, একটু জানাবেন ঘৃণা স্তম্ভের কর্মসূচির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে আমি রাজু ভাস্কর্যের সামনে রয়েছি। আমি শুরুতেই যদি আপনাদের একটু দেখাতে চাই, আপনারা দেখতেই পারবেন ইতিমধ্যে কিন্তু রাজু ভাস্কর্যের এখানে যে শেখ হাসিনার যে গ্রাফিটি ছিল সেটিতে কিন্তু এখন জুতাদান এবং ঝাড়ুদান কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং চলছে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, 5 আগস্টের পর কিন্তু এই শেখ হাসিনার গ্রাফিটি মুছে ফেলা হয় এবং এরপরে গতকালকে রাতে পুনরায় আবার এটিকে গ্রাফিটি অঙ্কন করা হয়। এটার মূল কারণ হচ্ছে তারা সাধারণ জনতা এবং ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের যারা রয়েছে তারা কিন্তু এখানে ইতিমধ্যে ঝাড়ুদান এবং জুতাদান কর্মসূচি শুরু করে দিয়েছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু তারা শেখ হাসিনার প্রতীকী ছবিতে গ্রাফিটিতে কিন্তু তারা ঝাড়ু এবং জুতা নিক্ষেপ করছে। তো তারা তাদের সাধারণ জনতা আসলে তাদের ক্ষোভ প্রকাশ করছে। 5 আগস্টে যে ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সেই বাংলাদেশ আসলে অনেক ছাত্র জনতার রক্তের বিনিময়ে আসলে এই বাংলাদেশ পেয়েছে। তো অনেকেই এখানে আবার দাবি করছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে এনে তাকে শাস্তির আওতায় এনে তাকে শাস্তি দেওয়া হোক এবং তারা তাদের ঘৃণা এবং তাদের ক্ষোভ আসলে তারা প্রকাশ করছেন এই ঝাড়ু এবং জুতাদান কর্মসূচির মাধ্যমে, এমনটাই আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও যদি আমি বলতে চাই, এখানে কিন্তু ছাত্র জনতার পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। তো এই পরিস্থিতিতে আসলে শেখ হাসিনার গ্রাফিটিতে তারা ঝাড়ু এবং জুতা দান করছে। আপনারা এটাই দেখছিলেন। ধন্যবাদ বিজয়। মাঠ পর্যায়ে প্রশাসনই আসল সরকার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন তাদেরকে 24-এর অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কাজ করতে হবে। সকালে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা জানান পুলিশের মধ্যে যারা দোষী তাদের শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তাদের মনোবল ফিরিয়ে আনতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চলছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন সবার অধিকার নিশ্চিতে কাজ করতে চায় অন্তর্বর্তী সরকার। আর মতবিনিময় সভায় ঢাকা সহ সব বিভাগের কমিশনার এবং জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নিয়েছেন। অভ্যুত্থান হয়েছে, তার মধ্যে বহু রকমের ডিস্টারবেন্সেস সৃষ্টি হয়েছে কাজকর্মে। সেই এটার থেকে উত্তরণ করে এখন
ফুল স্পিডে অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে অগ্রসর হওয়ার সময় এসে গেছে। নতুন বছর শুরু হচ্ছে, নতুন বছরের একটা কর্মপ্রেরণা যে আমরা পূর্ণভাবে সেটা ধারণ করে আমাদের কাজকর্মগুলো করব, যাতে আমরা বুঝি, নিজেদের মধ্যে অনুধাবন করি এবং মানুষ বোঝে যে হ্যাঁ একটা কিছু পরিবর্তন হয়েছে। সরকার কিংবা আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দলটি নির্বাচন করতে কোনো বাধা নেই বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আগামী নির্বাচন নিয়ে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে অংশ নেন তিনি। এ সময় নাসির উদ্দিন আরও বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কোনো চাপ নেই। সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আগামী 6 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে জানিয়ে সিসি আরও বলেন, এবারে তা আগের মতো ভোট হবে না। 5ই আগস্টের পরে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। আমার মনে হয় আপনারা এখন গেলে আমরা মিটিংটা শুরু করতে পারি। যুদ্ধ শুরু হয়েছে, তাই না? এখান থেকেই রাজনৈতিক কোনো সিদ্ধান্ত যদি না আসে অথবা কোর্ট থেকে যদি কোনো বাড়ানো, তাহলে আমরা তো ইয়ার আনলাম, আমরা তো আমাদের বিধান অনুযায়ী ওরা তো অলরেডি রেজিস্টার্ড আছে, এটা আমরা ইনহেরিট করেছি ওনাদেরকে, তো আমরা তো ওইভাবে নিজেরা আমরা তো আর বাদ দিতে পারবো না। রাজধানীর মিরপুরে বিপিএল এর টিকিট সংগ্রহ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। টিকিট প্রত্যাশীরা টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। দুপুর 1:30টায় প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা। এর আগে সকাল থেকেই বুথগুলোর সামনে জড়ো হতে থাকেন তারা। পরে টিকিট সোল্ড আউটের ঘোষণা এলে ক্ষিপ্ত হয় উপস্থিত জনতা। রাস্তা বন্ধ করে ক্ষোভ প্রকাশ করতে থাকেন তারা। পরে সেনাবাহিনী এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কালোবাজারি বন্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার তাগিদ সাধারণ দর্শকদের। অনলাইনে যখন হচ্ছে আমরা ঢোকার ক্ষেত্রে টিকিটটা যখন আমরা দেই তখন সাথে সাথে রিজেক্ট হয়ে আসে, কিন্তু টাকা ঠিকই কেটে নেয়, কিন্তু টিকিট পাওয়া যাইতেছে না। মাঠে আসার পরে বলছে আপনারা ইনডোরে যান টিকিট পাই নাই। এতবার আমাদের কিসের জন্য হয়রানিকরণ হয়েছে। এই টিকিটটা কালকে 200 টাকা ছিল, 230 টাকা, আজকে 570 টাকা করছে। আমরা টিকিট নিয়ে খুবই অনিয়মে আছি। 200 টাকার টিকিট কেন আমাদেরকে 600 টাকা দিয়ে কিনতে হচ্ছে? দর্শক, মিরপুর স্টেডিয়ামে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী হাসান আল মারুফ, তার কাছে যাচ্ছি। মারুফ, একটু জানাবেন টিকিট প্রত্যাশীদের অসন্তোষের কারণে মাঠে প্রবেশের মুখে বাধার সম্মুখীন হতে হয়েছিল কিনা ক্রিকেটারদের, সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন ওখানে আমাদের একটু জানাবেন। কলি, এখন আমি আছি মিরপুর স্টেডিয়ামের যে 2 নম্বর গেট, সেই গেটের সামনে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলা যায়। সেনাবাহিনীর বেশ কয়েক প্লাটুন সদস্য এসেছে এবং র্যাবের গাড়ি, আমার পেছনে র্যাবের গাড়িও ঢুকছে এবং পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলা চলে। এবং যেমনটা আপনি বলছিলেন যে ক্রিকেটারদের যে বহনকারী যে বাস ছিল, সেই বাস কিন্তু সময় মতো নির্ধারিত যে গেট ছিল 2 নম্বর, এই গেট দিয়ে প্রবেশ করতে পারেনি এবং বিক্ষুব্ধ যে টিকিট প্রত্যাশীরা ছিল তাদের কারণে আসলে পরবর্তীতে সেই বাস ঘুরে 4 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছিল। এবং আমি যদি একটু গেটটা দেখাই, এই ঠিক 2 নম্বর গেটটা কিন্তু বিক্ষুব্ধ যারা সমর্থক ছিল তারা কিন্তু ভেঙে ফেলেছে, ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিল এবং এরপরে কিন্তু পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে যারা বিক্ষুব্ধ সমর্থকরা ছিল তারা কিন্তু স্টেডিয়ামের সংলগ্ন যেসব অলিগলি আছে সেখানে অবস্থান নেয়। বেশ কয়েকবার দফায় দফায় কিন্তু আমরা দেখেছি ধাওয়া পাল্টা ধাওয়া। এবং আশপাশের যে অবস্থা আমি যদি একটু দেখাই, 2 নম্বর গেটের আশেপাশে বিপিএলকে ঘিরে যেসব ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ছিল সব কিছু কিন্তু তারা ভেঙে ফেলেছে এবং গেটটি এখন পুনরায় আসলে আবার চেষ্টা করা হচ্ছে ঠিক করার। একই সাথে যদি বলি, পুলিশ, সেনাবাহিনী, র্যাব সবাই কিন্তু এখন বেশ সরব রাস্তায় অবস্থান নিয়েছে। যদিও যানবাহন এই রাস্তা দিয়ে চলছে না মিরপুর স্টেডিয়ামের সামনে দিয়ে, তবে এখন পর্যন্ত এখন এই মুহূর্তে আর কোনো আসলে দর্শক সমাগম বা খুব বেশি ভিড় নেই, কোনো ধরনের সমস্যাও দেখা যাচ্ছে না। যাদের হাতে টিকিট আছে, সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে, যাদের হাতে টিকিট আছে তারা ভেতরে টিকিট দেখিয়ে প্রবেশ করতে পারবেন। এছাড়া যারা আছেন টিকিট প্রত্যাশী বা টিকিট পাননি, নানান অভিযোগ সহকারে যারা আছেন তাদের কাউকেই আসলে আর আশেপাশে থাকতে দেওয়া হচ্ছে না। আমরা কলি সকাল থেকেই বলছিলাম যে অনেকেই কিন্তু অনলাইনে পেমেন্ট করার পরেও টিকিট পাননি, এটা সবচেয়ে বড় অভিযোগ। একই সাথে বিসিবি গতকালকে জানিয়ে দিয়েছিল কোনো বুথেই টিকিট দেওয়া হবে না, অনলাইনের মাধ্যমে টিকিট দেওয়া হবে, একই সাথে ব্যাংকে টিকিট দেওয়া হবে। যদিও সমর্থকরা বলছেন সকাল থেকে তারা বুথের সামনে দাঁড়িয়েছিলেন, সেখান থেকেও কোনো রেসপন্স পাননি। একই সাথে ব্যাংকের যে শাখাগুলোতে টিকিট দেওয়ার কথা সেখানে সকাল থেকে তারা কোনো টিকিটই পাননি, যে কারণে আসলে ক্ষুব্ধ হয়ে তারা বিসিবির যে 2 নম্বর গেট এই অবস্থা তৈরি হয়েছে। জি, বুঝতে পারছি। ধন্যবাদ মারুফ আপনাকে।
গুলশান থানার হত্যা মামলায় জাসদ সভাপতি এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে সিএমএম আদালতে এই রিমান্ড মঞ্জুর করেন তিনি। এদিকে যাত্রাবাড়ি, হাতিরঝিল, মিরপুর, উত্তরা পশ্চিম থানাসহ একাধিক থানার হত্যা মামলার গ্রেফতার দেখানো হয়েছে সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, ABM ফজলে করিম চৌধুরী এবং অ্যাডভোকেট মনোয়ার ইসলাম রবিনকে। চট্টগ্রামে আগুনে পুড়েছে 3টি কাঠের ফার্নিচার কারখানা। দিবাগত রাত 2:15টার দিকে উত্তর কাট্টুলিপাড়ার CDA এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে আগুনে প্রায় 100 দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার মধ্যরাতে এভাবেই আগুনে পুড়েছে চট্টগ্রাম উত্তর কাট্টলির একটি কাঠের ফার্নিচার তৈরির কারখানা। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পাশের আরও 2টি কারখানায়, ভয়াবহ রূপ ধারণ করে আগুন। আগুনে পুড়ে ছাই কারখানার বেশ কিছু ফার্নিচার, ক্ষতিগ্রস্ত আশেপাশের 2টি আবাসিক ভবনও। আগুনের তীব্রতা দেখে রাতেই বাসা ছাড়েন বাসিন্দারা। পরে খবর দিলে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন সেই পরিমাণে আগুন ছিল, দেখতেছেন অলরেডি 2টা পার্শ্ববর্তী এলাকা অলরেডি জ্বলে গেছে। শুধু আগুন আগুন আগুন। তখন আমরা দ্রুত গিয়ে আসি, মনে করেন যার পানি যা আসছিল তা নিয়ে পানি নিয়ে আসি। প্রথম দেখি যে পানি নিয়ে আসি, আগুনের কাছে ঘুরতে পারতেছি না। এখানে কয়েকজন লোক ঘুম হয়েছিল, ওইগুলো বাইরেছে, বাইরে হওয়ার পরে এখানে মনে পুরি ছাই। এ যাত্রায় হতাহতের ঘটনা ঘটেনি, তবে ঝুঁকিমুক্ত রাখতে আবাসিক এলাকা থেকে এ ধরনের বাণিজ্যিক স্থাপনা সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। এমন ভাবে আগুনের ইয়াটা ভিতরে জানালা দিয়ে আসতেছে, ওইটা দেখে আমরা তো আতঙ্ক হয়ে গেছি। সব ভাড়াটিরা নিচে চলে গেছে। পুরো বিল্ডিংটা ইফেক্টেড হইলে, একটা তালার মধ্যে যদি আগুনটা লেগে যায় তাহলে পুরো বিল্ডিং এর মধ্যে আস্তে আস্তে এটা ছড়া যেতে পারতো আর কি। এলাকার পাশে আসলে যে কোনো ধরনের কমার্শিয়াল কার্যক্রম, যে কোনো বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে থাকার জন্য তো খুব রিস্ক। আমরা তো কালকে যে আগুন যেভাবে দেখছি, পরানে পানি ছিল না। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেশি ছিল বলছে ফায়ার সার্ভিস। আগুন বাড়ার মূল একটা কারণ হচ্ছে, যেহেতু আপনারা জানেন ফার্নিচারের কারখানায় এখানে স্পিরিট, থিনার, বিভিন্ন অতি দাহ্য পদার্থ যেগুলো সেগুলো এখানে মজুদ একটু অল্প পরিসরে হলেও মজুদ রাখা হয়, যার কারণে আগুনটা দ্রুত বড় হয়ে গেছে। এদিকে একই রাতে কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে আগুনে প্রায় 100টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় এক মিষ্টির দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত, মুহূর্তেই আশেপাশের টিনের দোকানে ছড়িয়ে পড়ে তা। পরে ফায়ার সার্ভিসের 6 ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। পোড়া গতি আর ওভারটেকিংয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হাইওয়ে পুলিশ হিসাব বলছে, গত 1 সপ্তাহে মুন্সিগঞ্জ অংশে প্রাণ গেছে 8 জনের, আর 1 বছরে এই সংখ্যা অর্ধশতাধিক। এসব দুর্ঘটনার জন্য যাত্রীরা দায়ী করছেন চালকদের বেপরোয়া মনোভাবকে। ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ চান তারা। ঢাকা মাওয়া মহাসড়ক দ্রুত গতিতে যান চলাচলে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। 4 লেনের মূল এক্সপ্রেসওয়ের পাশে আরো 4 লেনের সার্ভিস সড়ক। এছাড়াও আছে ফ্লাইওভার, আন্ডারপাস, ইন্টারচেঞ্জ, ওভারব্রিজ। এর মধ্যেও প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা। গত 1 সপ্তাহে প্রাণ গেছে 8 জনের। হাইওয়ে পুলিশের হিসাবে বছর জুড়ে মুন্সিগঞ্জ অংশে মোট 46টি দুর্ঘটনা ঘটেছে। নিহত অর্ধশতাধিক, আহত 100-রও বেশি মানুষ। অবশ্য ফায়ার সার্ভিসের হিসাবে দুর্ঘটনার সংখ্যা 64। প্রতিনিয়ত এমন দুর্ঘটনায় শঙ্কিত যাত্রীরা। 80 কিলোমিটার স্পিডে, 120 কিলোমিটার স্পিডে উড়ায় বয়ে থাকে, ব্রেকে যায় কন্ট্রোল হয় না। ওভারটেক নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তো এই ঝামেলাগুলো হয়। যাত্রী সামনে গাড়ি ব্রেক করলে দেখা গেলে এত দুর্ঘটনা হয় না। কিছু ড্রাইভারও গাছমি আছে, কিছু যাত্রীরও গাছমি আছে। এটা যদি কঠোর হাতে যদি না দেয়, প্রশাসন তো জিনিসটা দমন করে না। দুর্ঘটনা হওয়ার পর আমরা নিউজগুলোতে প্রায় দেখি যে ফিটনেসবিহীন গাড়ি বা চালকদের লাইসেন্সগুলো রিনিউ করে না। এইগুলো যদি আগে থেকে কর্তৃপক্ষ পদক্ষেপ নিত তাহলে এই দুর্ঘটনাগুলো তো ঘটতো না। এদিকে নিষেধাজ্ঞা থাকলেও দেখা যায় যত্রতত্র পারাপার, পার্কিং, যাত্রী ওঠানামা সহ ট্রাফিক আইন অমান্যের হিড়িক। নির্ধারিত গতিসীমা থোড়াই কেয়ার করেন বেশিরভাগ চালক।
ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটারে যানবাহন চলার কথা, তবে হাইওয়ে পুলিশের যে স্পিড গান রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ যানবাহনই তা মানছে না। এই সড়কে যানবাহনের দুর্ঘটনার অন্যতম এটিও একটি কারণ। এরা 80 কোনো সময় চালায় না, 80-র উপরেই থাকে অল টাইম প্রায়। বেশি স্পিড থাকে বাস, তারপরে প্রাইভেট কার, নোয়া, হাই, এগুলোতেই বেশি থাকে। চালকরা বলছেন ঘন কুয়াশায় পথ দেখতে সমস্যা, তাই ঘটছে দুর্ঘটনা। কুয়াশার টাইমে অনেক সময় দেখা গেছে রুটের রুটের মাঝখানে গাড়ি দাঁড়ানো থাকে, তখন অনেক গাড়ি দেখা যায় অনেক স্পিডে আসে, ওই গাড়িটা ফলো করে না, তখন এটা দুর্ঘটনা ঘটে। কিছু কিছু প্রাইভেট মোটরসাইকেলওয়ালা ঘুরতে আসে, কখনো এই রোডে তো চলাফেরা নেই ওনাদের, ঠিক আছে, এই কারণে ওনারা বিশৃঙ্খলভাবে চলায় দুর্ঘটনা ঘটায়। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো হয়, ঠিক আছে, তার জন্য নিয়ন্ত্রণ হারায় ফেলায়, এর জন্য এই অ্যাক্সিডেন্টগুলো বেশি হচ্ছে। দুর্ঘটনা এড়াতে নিয়ম মানার আহ্বান ফায়ার সার্ভিসের, আর হাইওয়ে পুলিশ বলছে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। আমরা যখন রেস্কিউ করতে যাই তখন আমরা দেখতে পাই যে গাড়ির ভিতরে কিভাবে তারা আটকা পড়ে আছে, গাড়িগুলো দুমড়ে মুচড়ে যাচ্ছে, কারণ অতিরিক্ত গতি ছাড়া এইভাবে গাড়ি দুমড়ে মুচড়ে যাওয়ার কথা না। প্রতি মাসে কিন্তু আমরা প্রায় 3 থেকে 400 গাড়ির বিরুদ্ধে আমরা মামলা দিয়ে থাকি, যেগুলো ত্রুটি বিচ্যুতি থাকে। আমরা বিশেষ করে এক্সপ্রেস ওয়েতে বেপরোয়া গতির গাড়িটাকে বেশি প্রায়োরিটি দেই। সেকেন্ড প্রায়োরিটি ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স, এটাকে আমরা বেশি প্রায়োরিটি দেই। 2020 সালে চালু হয় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। এবছর মুন্সিগঞ্জ অংশে শৃঙ্খলা ভঙ্গে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে 2469টি। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। ভেজাল নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার সকালে রাজধানীর কাজী নজরুল ইসলাম সড়কে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয় সেমিনারটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া। আয়োজনে কাঁচা সবজি এবং ফলমূলের নিরাপত্তা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রক্রিয়াজাত খাবারের নিরাপত্তা বিষয়াদি সম্পর্কে আলোচনা করা হয়। একই সাথে খাদ্য নিরাপত্তায় তৎপরতা কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারেও আলোচনা করা হয় সেমিনারে। চুয়াডাঙ্গায় প্রতিনিয়ত ঘটছে চুরি ছিনতাইয়ের ঘটনা। বিশেষত মোবাইলের দোকান টার্গেট করে চুরি করা হচ্ছে প্রায়। কড়া নিরাপত্তা আর সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও বীর দর্পে চুরি করে যাচ্ছে চোর চক্র। মামলা হলেও আইনের আওতায় আসছে না চুরির সাথে জড়িতরা। চুরির মালামালও উদ্ধার হয়নি। আর পুলিশের দাবি, চোর চক্রের সদস্যরা ট্রেনে অন্য এলাকা থেকে এসে স্বল্প সময় চুরি করেই সটকে পড়ছে। সম্প্রতি চুয়াডাঙ্গা শহরের একটি মোবাইলের দোকানে এভাবেই মালামাল লুট করে নেয় চোর চক্র। দিনের আলোয় সকাল 6:45টার দিকে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় হতবাক স্থানীয়রা। প্রথমে দোকানের তালা কেটে চুরি, পরে আবার নতুন তালা লাগিয়ে সটকে পড়ে চোর চক্র। এভাবেই গত কয়েক বছরে জেলার বিভিন্ন প্রান্তে অন্তত 17টি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। অথচ একটিতেও চোর আটক কিংবা চুরির মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। আমারই আরেকটা দোকান ছিল নিউ মার্কেট গেটে, সেটা 2016 সালে শুরু হয়। ব্যবসায়ীকে সমস্ত মোবাইল তখন আমার নিয়ে যায় এবং নগদ অর্থে যেটুকু ছিল সেটাও নিয়ে গেছিলো। মোবাইলের IMEI নাম্বার সহ যা ছিল সবই আমি প্রশাসনকে দিয়েছিলাম। তো 1 মাস 2 মাসের মধ্যে আমার কোনো প্রতিকার হয়নি, আস্তে আস্তে জিনিসটা ধামাচাপা পড়ে গেছে। আমাদের লাইন থেকে 10 না 18 কিলো দূর এই পর্যন্ত সেখানে চোররা রাস্তা করছে। সেখানকার ছবিও আমি সব কিছু আমি প্রশাসনের কাছে গতকালকে আমি অর্পণ করেছি। ব্যবসায়ীদের অভিযোগ, চোর ধরা না পড়ায় টার্গেট করে শুধু মোবাইলের দোকানেই ঘটছে এমন ঘটনা। একের পর এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। পুঁজি হারিয়ে নিঃস্ব হওয়ার পথে কেউ কেউ। প্রশাসন অনেক জায়গায় ঘুরছি, কোনোটাই কোনো কুলকিনারা পাই নাই। আমি সেই সময় একবার নিঃস্ব হয়ে গেছিলাম। তারপর আবার তিলে তিলে আমি আবার উঠে দাঁড়িয়েছি, ব্যবসা করতেছি। রিপন ভাই আজকে চুয়াডাঙ্গা নিউ মার্কেটে তার দোকান ছিল একটা, সেখানে চুরি হয়েছে, সে একবার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার এই যে নাফিস টেলিফোন, তার একটা চুরি হয়ে গেল, সে তো নিঃস্ব হয়ে যাচ্ছে। 80টা স্মার্টফোন, সাথে কিছু ক্যাশ টাকা, টোটালে আনুমানিক আমার IMEI সহ সব কিছু ডকুমেন্টস আছে। আমার 9.5 লক্ষ টাকা আমার চুরি হয়েছে। আমরা এখন আতঙ্কিত, কারণ একটা চুরির কোনো শুরু হয় আমরা আজ পর্যন্ত পাই নাই। সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে আমরা এখানে ব্যবসা করি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো একের পর এক চুরি হয়ে যাচ্ছে। গরু বিক্রি করে, কারো জমি বিক্রি করে
বাপের রিটায়ারমেন্টের টাকা নিয়ে এসে আমরা আজকে সন্তানরা ব্যবসা করছি। আমাদের অত্যন্ত কষ্টের বিনিময়ে এই ব্যবসা সফলতা অর্জন করার জন্য চেষ্টা করি। পুলিশের দাবি চোর চক্রের সদস্যরা ভিন্ন এলাকার, ট্রেন যোগে এসে দ্রুত চুরি করে সরে যায়। তবে এবার চোর চক্রের সদস্যদের ধরতে অনেকটা এগিয়েছে তারা। পাস তো পুলিশ মোটামুটি নজরদারি রাখতে পারে, আর ভাড়াও কম, সব কিছু মিলে তারা ট্রেনকে পছন্দ করে, ট্রেনে করে আসে এবং চুরিটা করতে সর্বোচ্চ সময় লাগে হলো 30 মিনিট। চুয়াডাঙ্গা জেলা পুলিশ আশাবাদী যে প্রতিটা মোবাইল চুরির ঘটনায় আমরা ডিটেক্ট করতে পারবো। হরহামেশাই চুরির ঘটনায় নিরাপত্তা চেয়ে রাস্তায় নেমেছে ব্যবসায়ীরা। প্রতিটি ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। বাণিজ্য মেলার প্রস্তুতি নিতে এবার যেন কিছুটা দেরি হলো, কেননা উদ্বোধনের একদিন আগেও তৈরি হয়নি অনেক স্টল প্যাভিলিয়ন। তবে কর্মযজ্ঞ চলছে 24 ঘন্টা। দেরির কথা স্বীকার করেছে আয়োজক ইপিবিও। বলা হচ্ছে এবারের মেলা সাজানো হয়েছে জুলাই আন্দোলনের থিমে। কারো দম ফেলার জো নেই, চারদিকে দারুণ ব্যস্ততা। কাঠ, স্টিল কিংবা ইটের কাঠামো তৈরিতে বিশ্রামের জো নেই শ্রমিকদের। পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের সব পয়েন্টে এখন নির্মাণের কর্মযজ্ঞ। ইদানিং এমন ব্যস্ততা চলছে 24 ঘন্টা। এর কারণ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে একদিন পরই, তাই চারদিকে সাজ আয়োজন। এবারে মেলার থিম জুলাই আন্দোলন। প্রবেশ ফটকে মিলবে তার আভাস। গ্রাফিতির আদলে গেটের পাশে বসেছে ছবি, এর নাম তারুণ্য চত্বর। আরও থাকবে 36 জুলাই চত্বর ও জুলাই চত্বর। শহীদ আবু সাইদ ও মীর মুগ্ধ নামে তৈরি হচ্ছে আলাদা কর্নারও। এর বাইরে মেলার টিকিট কাউন্টার, দর্শনার্থীদের বিশ্রামের বেঞ্চ ও বাউন্ডারির কাজ চলছে জোরে সোরে। আবার অনেক স্টল আর প্যাভিলিয়নে নির্মাণ কাজ শুরু হয়েছে মাত্রই। 10 দিন আগে থেকে শুরু হয়, 10 দিন বা 15 দিন আগে থেকে শুরু হয়। এই স্টিল স্ট্রাকচার বিল্ডিং হয়ে গেছে, এখন ইন্টেরিয়র কাজ সব করাবো আর কি। কতক্ষণ কাজ করতে হচ্ছে আপনাদের? ডে নাইট 24 ঘন্টায় কাজ করাতে হবে। প্রচুর কাজের চাপ আছে, কাজের কোনো কমতি নেই, বুঝছেন? কাজের প্রচুর, একটা কাজের মেলার শেষ মুহূর্তে আমাদের কাজ। ডিউ টাইমে শেষ করার জন্য যত লোক বল লাগে আমরা সব ব্যবস্থা করে আগাচ্ছি। কত তারিখ পর্যন্ত টাইম দিয়ে দেওয়া? আমাদের টাইম দেওয়া আছে হলো 30 তারিখের ভিতরে আমাদের কমপ্লিট করতে হবে। এবারে বাণিজ্য মেলার প্রস্তুতি নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই। বিলম্বের শুরু স্টল আর প্যাভিলিয়নের বরাদ্দ নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারে 2 দফা বাণিজ্য উপদেষ্টা বদলে যাওয়ায় দেরি হয়েছে অন্যান্য সিদ্ধান্ত আসতেও। যদিও আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরোর দাবি উদ্বোধনের আগেই সব প্রস্তুতি শেষ হবে। জুলাই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবের যে জন আকাঙ্ক্ষা, যে ছাত্র জনতার যে আত্মাহুতি, তাদের প্রতি আমাদের 2টি প্যাভিলিয়ন তৈরি করছি। একটি জুলাই চত্বর আর একটি 36 চত্বর। এই 2টি চত্বরে এই বিপ্লবের বিভিন্ন বিষয়গুলোকে সেখানে প্রস্ফুটন করা হবে। 1 জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।